প্রতি বছর 30শে আগস্ট এই দিনটি পালিত হয় যে সকল মানুষ মূলত রাষ্ট্রের হাতে, কখনো বা অরাষ্ট্রীয় শক্তির হাতেও তারা নিখোঁজ হয়েছেন বা গুম খুন হয়েছেন, তাদের স্মরণে এই 30শে আগস্ট দিনটি পালিত হয়। ইংরেজিতে একটি শব্দ আছে কনফ্লিক্ট জোন। পশ্চিমবঙ্গ 1970-এর দশকে হয়তো একটি সংঘাতপূর্ণ সমাজ ছিল। নকশালবাড়িপন্থী মানুষজনেরা সশস্ত্র আন্দোলন করতেন। তাদের দমন করার জন্য রাষ্ট্র বা সরকারকে তাদের যুক্তি মতন কিছু এই ধরনের কাজ, অ্যানিহিলেশন, এই কাজগুলো করতে হতো। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ কনফ্লিক্ট জোন নয়। আমরা দেখতে পাচ্ছি যে ভারতের, বিশেষ করে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের সীমান্তে, আরও বিশেষ করে মুর্শিদাবাদ জেলায়, সেখানে গত 2 বছরে একাধিক ক্ষেত্রে বিএসএফ মানুষজনকে হত্যা করে তাদের দেহ লোপাট করেছেন। মাসুমের কাছে এইরকম ধরনের 9খানি কেস আছে, যেগুলোর মধ্যে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে বেশ কিছু ক্ষেত্রে। জাতীয় মানবাধিকার কমিশনকে জানানো হয়েছে। আমাদের অভিজ্ঞতায় এই ধরনের ঘটনায় রাষ্ট্র, বিচার বিভাগ, জাতীয় মানবাধিকার কমিশন, প্রশাসন, তাদের যে পরিমাণ আইনের শাসন আনার কথা তা তারা করছেন না। ঘুরিয়ে যারা দোষী তাদেরকেই রক্ষা করছেন। মানবাধিকার কর্মী হিসেবে আমি যদি পশ্চিমবাংলায় পেছনের দিকে তাকাই, তাহলে দেখতে পাব যে সিপিআইএম নেতৃত্বে যে বামফ্রন্ট সরকার ছিল, সেখানে 30শে অক্টোবর 1993 সালে ভিকারি পাসওয়ানকে গায়েব করে দেওয়া, সেই ব্যাপারে পশ্চিমবঙ্গ যথেষ্ট আলোড়িত হয়েছিল। তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলা জুড়ে আন্দোলন, হরতাল, ধর্মঘট, অনশন অবস্থান সবকিছু করেছেন, কিন্তু দোষীরা কোনো সাজা পায়নি। নন্দীগ্রামের ঘটনায় একই চিত্র, বহু মানুষ নিখোঁজ পুলিশের আক্রমণে, কিন্তু তাদের কোনো সাজা হয়নি। আমরা যদি মরিচঝাপির ঘটনা দেখি, সেখানেও ওই একই ব্যাপার। জ্যোতিবাবু 1979 সালে সে যে ঘোষণা করলেন যে ওই উদ্বাস্তুদের সবাইকে
কোনো রকম সাহায্য করা নয়, জল আনতে যাওয়া মহিলাদের নৌকো ডুবিয়ে দেওয়া, তাদের গুলি করে হত্যা করা এবং জলেতে বডি ভাসিয়ে দেওয়া, এরকম ধরনের ঘটনা ঘটেছে। এই আগস্ট মাসেই 71 সালে সরোজ দত্তকে হত্যা করা হয়েছে কলকাতা ময়দানে সকালবেলায় পুলিশ অফিসাররা। তাদের কাউকেই সাজা দেওয়া হয়নি। যারা বিরোধিতা করেছিলেন তাদেরকেও পরবর্তী সরকারগুলি এসে রক্ষা করেছেন। এটাই আমাদের দুর্ভাগ্য। আমরা যদি পাশের দেশগুলোকে দেখি, শ্রীলঙ্কায় লক্ষাধিক মানুষ 80-র দশকে হত্যা হয়েছে, নিখোঁজ হয়েছে, কোনো বিচার হয়নি। আমরা যদি ইন্দোনেশিয়ায় দেখি, শুধু কমিউনিস্ট বলে গালি দিয়ে প্রায় 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, তাদের নিখোঁজ করে দেওয়া হয়েছে। এমনই ঘটনা আর্জেন্টিনায়, বলিভিয়ায়, সর্বত্র। ফলে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, জোরপূর্বক মানুষকে নিখোঁজ করে দেওয়া, এটা একটা রাষ্ট্র বা সরকারের সামাজিক ব্যাধি। এই বিষয়ে বিচার চাওয়ার অধিকার মানুষগুলির আছে। প্রতিটি দেশের সংবিধানেই এই কাজ একটা ঘৃণ্যতম অপরাধ। কিন্তু অভিজ্ঞতা বলছে যে এই কাজ যখন রাষ্ট্র করছে বা রাষ্ট্র সাহায্য করছে, তাদেরকে কোনো সাজা দেওয়া হচ্ছে না। হত্যার অপরাধকে গোপন করা হচ্ছে এবং দেশের আইনের শাসনকে এটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। মানুষকে শিক্ষা দিচ্ছে রাষ্ট্র এবং সমাজ যে এইভাবে হত্যা করা যায় এবং এইভাবে বডিকে, দেহকে লুকিয়ে রেখে দেওয়া যায়, মাটির তলায় পুঁতে দেওয়া যায়, পুড়িয়ে দেওয়া যায়, দেহ লোপাট করা যায়, গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া যায়। এই শিক্ষা, অপরাধের এই শিক্ষা রাষ্ট্র এবং সমাজকে দিচ্ছে, মানুষকে দিচ্ছে। আমরা এই ঘৃণ্যতম অপরাধের বিরোধী। আমরা চাই আইনের শাসন আসুক, আমরা চাই রাষ্ট্র এই পথ থেকে বেরিয়ে আসুক এবং এই যাবৎ যে সকল মানুষকে হত্যা করা হয়েছে, নিখোঁজ করা হয়েছে, তারা বিচার পাক, তারা ক্ষতিপূরণ পাক, দোষীদের সাজা হোক। এই উপলক্ষেই আজকের দিনটি মাসুমের তরফ থেকে উৎসর্গ করা হচ্ছে সেই সকল মানুষদের প্রতি যারা আজকে আর পৃথিবীতে নেই। আমরা তাদের স্মরণে এই দিনটি পালন করি। প্রথমেই আজকের আলোচনা শুরু করা যাক পৃথিবী বা এশিয়া জুড়ে যার নামটি প্রথমেই ভেসে আসে, এই ডিসঅ্যাপিয়ারেন্সের প্রশ্নে রাষ্ট্র কর্তৃক হাফিস করার, দেহকে হাফিস করার প্রশ্নে। তার নাম বাসিল ফার্নান্ডো। তিনি পেশায় আইনজীবী, কিন্তু তিনি সারা জীবন লড়েছেন এই সমস্ত মানুষ যাদের দেহ হত্যা করে তাদেরকে নিখোঁজ করে দেওয়ার প্রশ্নে। তার নেতৃত্বেই গড়ে উঠেছিল এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, এশিয়ান লিগ্যাল রাইটস কমিশন। হংকং শহরে যারা অনবদ্য কাজ করেছেন, মাসুমের সৌভাগ্য হয়েছিল একসময় তাদের সাথে কাজ করার, কাজ শেখার। এখন মিস্টার বাসিল ফার্নান্ডো
তিনি আপনাদের সামনে বলবেন এই যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এর কি আইনি ব্যাখ্যা, রাষ্ট্র কি ধরনের অপরাধ করছে এবং তার অতি অবশ্যই যে সামাজিক প্রতিফলন, তার যে ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট, এই সমস্ত বিষয়ে তিনি বলবেন। When we talk about enforced disappearances, we are talking about one of the most saddening aspect, that not only many families, thousands and thousands of families, but also humanity as a large is facing today. That we have come to a point when government can authorize a whole process of illegalities and criminalities to get rid of some people without any kind of regard to the dignity of a human person, of the sacredness of family ties, and the decencies that are associated even relating to death. It's a very sad reflection of our time. The disappearances is not a merely an act of some bad officers. It is a policy issue, and it is a thing on which money is spent, sometimes in a large scale, on government treasuries. Take the steps of a disappearance. First, a policy is organized. Not everybody likes this kind of thing to happen. So, various political moves are done in a way to get to this kind of policies. Next stage is to create a mindset justifying all the qualities associated with enforced disappearance. The mindset has to be created in some politicians, in the top levels of the police, military, and paramilitary section. In that mentality, people have to be trained. Highly, this requires very high training. High training to collect information in a very secretive way, that it will not be leaked. Locating of persons, of arresting persons without following any legally laid down procedures, even wearing all kinds of dresses to hide their identities, and then handing over these people, others, to interrogate, torture, and try to get information which often most innocent people would have told, and then decide on his life
thereafter kill them, thereafter either for the sake of terrorizing others, exhibit these bodies in public places, or secretly dispose of them in a way no trace of them could be found. There's a tremendous amount of thinking is going on about subverting the law. Each of these steps is violating the law in a very fundamental way, and these are thought of, and then they are approved, and the people who do that are rewarded. The details are really shocking once you get to know them. Example, secretly people's photographs are taken and kept in their official files and shown to the people who will be carrying out the job of arresting or killing them. And then once they have done it, they take photographs and bring it back, compare whether it is the right person, and then they are given rewards. It is also the way to subvert the complaints by the families and others about this event. Is also highly sophisticated way organized. Police will not take down complaints. People will be asked to come today, tomorrow, and for a month. Even when they take down, they will take down wrongly. Many things will be done to discourage them. Thereafter, of course, no consequence follow because no real investigations take place. The whole political machinery is set up in order to create false allegations and false stories about what happens. Either, however innocent the person may be, they will say that he is a terrorist and he is involved in this way, that way, although there is no evidence at all that extent. And then the newspaper people will be hired to give an idea that under these circumstances, these things are necessary. A whole layer of propaganda that goes with it involves not just the state officers, but media men. Whether they do that to pay or whether they do that because of their own beliefs, that doesn't make a difference. So, the world we live is turned upside down by these acts relating to disappearance. Thereafter, judicial systems are subverted. Either the laws are made in a way that the case will never come to court, and various kinds of justification to keep even the judiciary silent on this issue. And in any case, by depriving the evidence, there would be no purpose in pursuing a case, because at the end there is cannot be proved. More than that, the people, including the lawyers who try to support the victims, will be severely harassed, including threats to their lives will be made and sometimes also carried out. So we should look at this issue not merely as something that happens to people who are disappeared, which are also very large numbers, but something that is going wrong with our world. If we can tolerate this,
is like tolerating the gas chambers, because in some aspects it's worse than the gas chamber. When you are taking a prisoner to the gas chambers, as it happened in Germany, and these people know they have been taken there. They are taken in trains, and they are there in the camps. The fact that the Nazis did that, there is evidence. But in case of disappearances, all those things are looked up. So this is a grave problem, and the world requires, and our countries requires, really a serious effort to think and react. It is the obligation of all people with any conscience to devote time to understand this, how terribly we have gone wrong, and to, first of all, to create reflection, both at ethical, humanitarian, moral, and legal sense, and also political sense, against this practice, and see that it can be brought to an end. It requires enormous effort, but if you don't devote that effort, the question can be asked, what kind of people are human beings? এখন আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন একজন বিধবা মহিলা। বিধবাও বলতে পারবো না, কেননা তার স্বামীর মৃতদেহ সে আজও পায়নি। তিনি ধর্মগতভাবে হিন্দু হলেও তিনি হচ্ছেন দলিত, তিনি অচ্যুত। তাকে, তার স্বামীকে প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে মেরে তাকে খুন করে বডি টেনে নিয়ে গিয়ে তারপর কোথায় যে গেছে সেই তার দেহ সেটা কেউ জানে না। তার পাশে আমরা মাসুম দাঁড়িয়েছি, আমরা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কাছে গেছি, আমরা কলকাতা হাইকোর্ট থেকে পিটিশন করেছি, সেখান থেকে অর্ডার পাওয়া গেছে, কিন্তু তদন্ত সেই তিমিরেই। দোষীরা শাস্তি পায়নি, তার কোনো ক্ষতিপূরণ হয়নি। আপনারা বরং সুচিত্রার মুখ থেকে তার কষ্টের কথাটা শুনুন। আমার স্বামীর নাম সুকুমার মণ্ডল, আমার নাম সুচিত্রা মণ্ডল। আমার স্বামী বর্ডারের ধারে পাটের জমি দেখতে গেছিল, যে আপনার বর্ডারে আরো অন্য লোক পালিয়ে আসছিল, যে ভয়ে ওরা পালিয়ে আসছিল। আস্তে আস্তে বিএসএফ অন্যায়ভাবে গুলি করে ফেলে দিয়েছিল। আমরা তারপরে ভোর 4টার সময় খবর পেলাম 2018 জুলাইয়ের 3 তারিখ আমার স্বামীর গুলি লেগেছিল, বর্ডারের ধারে পড়ে আছে। তাই খবর পেলাম, দিয়ে আমরা অনেক বেলা হয়েছে যেতে, যে খোঁজাখুঁজি করছি, তো যে আর লাস্ট পাইনি। দেখতে এমনি রক্ত বর্ডারের ধারে, রোডের ধারে রক্ত টক্ত, জামা কাপড় পরেছিল, দেখেছিল। দেখার পর অনেক খোঁজাখুঁজি করতে যখন পেলাম না, দিয়ে সবাই বলছে, লোকে বলছে, মানে আরো সব বলছে যে হ্যাঁ গুলি হয়েছে, ভোর 4টায় গুলি হয়েছিল, বিএসএফ গুলি করেছে। দিয়ে আমরা লাশটা খুঁজে পাইলাম না, দিয়ে আমরা তখন বাড়ি ঘুরে আসলাম। এসে অনেক খোঁজাখুঁজি করলাম, পেলাম না, তখন থানাকে জানালাম। দিয়ে আপনার থানায় জানালাম, থানাতে এবার দিয়ে জানালাম, যে থানা আসলো, এসে কী করে খুঁজলো, কী করলো, যে থানাতে এসে পেল না। তারপরে আবার থানাতে পেল না, থানাতে কোনো বিচার টিচার আর করে দিল না। তারপর আর খোঁজাখুঁজি করলো না থানাতে, মানে সব কোনো কিছু যখন হইলো না, তখন আমি বহরমপুর গেলাম। বহরমপুরে যাই এসপিকে জানালাম,
যে এরকম আমার স্বামী লাশ পাওয়া গেছে না, তো জানালো এসপি, তখন একটা দরখাস্ত লিখে দিয়ে দিলাম, দিয়ে এসপি আবার একটা দরখাস্ত দিল, দিয়ে থানাকে দেখাতে বলে বড়বাবুকে, দিয়ে আবার ওই থানাকে এনে দিলাম। থানাতে বললো যে কাল এসো, আজকাল কিছু হবে না, সকালে এসো তাই বললো। তারপর আবার কদিন পর তখন আবার ডিএম অফিসে, রানীনগরে ডিএম অফিসে তখন ডাক হলো। ওখানে ডাক হলো, তখন থেকে আপনার ওখানে যা মুখ জবানি বলে আসলাম, আমার শাশুড়িকে নিয়ে যায়, শ্বশুরকে নিয়ে যায়, মুখ জবানি ওখানে বলে আসলাম। আসার পর তখন ওখান থেকে আসার পর আবার তারপর 6 মাস পর তখন আবার সিআইডি এসেছে থানায়। থানাতে তখন আমাদের ডাক হলো, দিয়ে আমরা গেলাম, যে থানাতে আবার সব কিছু জিজ্ঞাসা করলো। তখন আমাকে বললো যে তোমার কাছে কি ছবি টবি আছে? তাই বললো। যে আমি বললাম যে না, আমার লাস্টে পাইনি, তো আমি ছবি কোথায় পাবো? তাই বললাম। তো এমনি রক্ত ছবি টবি তুলেছিলাম, দিয়ে রক্ত ছবিগুলো 2 কপি সিআইডি নিয়ে গেল। আসলো বাড়ি এসে আমি রক্ত ছবিগুলো নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর তখন আমাকে বললো যে ক্যান্সার দিতে হবে। আমি আবার ক্যান্সার গেলাম, যে আমি গাড়িতে থাকলাম, সিআইডি পুলিশের সঙ্গে কী বললো, বিএসএর সঙ্গে কী বললো না বললো জানি না। তখন আবার আসলাম, এসে ধরেন যে যেখানে লাশটা পড়েছিল রক্ত পানি, ওখানে এসে তদন্ত করলো, সিআইডি ছবি টবি তুললো। তোলার পর তখন আবার আমাকে কাহারপাড়াতে নামিয়ে দিল, আমি বাড়ি চলে আসলাম। তারপর আবার কদিন বাদ দিয়ে 5-6 দিন বাদ দিয়ে আবার সিআইডি গাড়ি পাঠাচ্ছিল বাড়ি, আবার গাড়িতে গেলাম, যে প্রধানকে নিয়ে গেলাম। আমার মানবাধিকার থেকে তো হাইকোর্ট করেছিলাম, মানবাধিকার থেকে মানে তদন্ত, সিআইডি তদন্ত হলে মানবাধিকার থেকে জমা হয়ে সিআইডি তদন্ত করার পর আমরা আর কোনো রিপোর্ট পাইনি। এখন চাইছি যে আমার হচ্ছে ছেলেপুলে নিয়ে আমার কষ্ট হয়েছে, আমার স্বামীকে অন্যায়ভাবে অত্যাচারভাবে মেরে ফেলা হয়েছে, আমার স্বামীর কোনো খোঁজ আমি পাইনি। এখন আমি ওদের শাস্তি চাই, বিএসএফের আমি শাস্তি চাই। এখন আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন পেশায় চিকিৎসক ডাক্তার সিদ্ধার্থ গুপ্ত। তিনি শুধু চিকিৎসক নন, তিনি সমাজকর্মী। সমাজের বিভিন্ন ঘটনা নিয়ে তিনি ভাবিত, তার সাথে সাথেই তিনি মানবাধিকার কর্মীও। তিনি দীর্ঘ পরিশ্রম করে 70 দশকে পশ্চিমবাংলায় রাষ্ট্র কর্তৃক যে হত্যালীলা হয়েছিল, সেই হত্যালীলার, বিশেষ করে কাশীপুর বরানগরে যে গণহত্যা সংগঠিত হয়েছিল, মানুষজনকে হত্যা করে তাদের মুখে কালি আলকাতরা লেপে মুন্ড ছেদন করে ঠেলাগাড়িতে করে দেহগুলিকে নিয়ে গিয়ে ওই বরানগরের রতনবাবু ঘাট থেকে তাদের যে বডিগুলোকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল, মানুষগুলো চিরতরে হারিয়ে গেছিল, সেই ব্যাপারে তিনি বিস্তৃত গবেষণার কাজ করেছেন। তার ভালো এই ব্যাপারে গবেষণাধর্মী পুস্তক আছে, সেই নিয়ে আজকে এখন আপনাদের সামনে বলছেন ডাক্তার সিদ্ধার্থ গুপ্ত। I am Dr. Siddhartha Gupta, a medical professional by training and a social and human rights activist by my passion. On 30th August of this year, the noted human rights organization Mashoom has organized a presentation or video conference on the people who have disappeared due to political vendetta, has been murdered by the state apparatus. Their body has disappeared from public. Their family members could not get the news of their death or murder in time
or even they were denied presence in their cremation. Neither they were handed over the corpse. There are so many instances in the world, in our country and also in our state. The Nazi Germany, the Auschwitz concentration camp, everyone knows they are notorious for huge number of people who could not be identified, who were subjected to manslaughter, genocide. Their bodies were destroyed, and no memoirs of these unfortunate people were handed over to their sons and daughters. In our country also we can remember the incidents of Jallianwala Bagh, where more than 600 people were brutally killed and many of them could not be identified. Even the families could not trace them. The biggest example of disappearance from the public is the instance of Kashmir, where huge number of youth, students and citizens have been killed, were taken to custody, they were killed, and the family could not trace them at all. Even today, thousands of such people are marked as untraceable in the police diary or in the records of the police. We had a survey about 20 years back in the Kasipur Boranagar area of North Calcutta on the banks of the holy river Ganges, where heinous genocide was committed against the Naxalites on 12th, 13th and 14th August of 1971, almost 50 years back. In 2021, the 50th year of this genocide will be completed. It is known from different sources. Government source never confirmed the death of the people, the name of the disappeared persons, but from local investigation, from the then news media and from other sources, it was known that almost 150 to 200 youth and students akin to the CPIML, the then CPIML, Communist Party of India, Marxist and Leninist, they were subjected to the brutal genocide in the area of the erstwhile Congress Chief Minister Siddhartha Shankar Rai. From 1971 to 76, the darkest era in the political scenario of West Bengal. Some of the social workers like me and human rights activists in the year 1997-98, we extensively toured the area and interviewed huge number of people. Many of them were the father, mother, brother, sister or relative of the martyrs who were killed and whose bodies were thrown in the river of Ganges. Some of the residents, they cooperated with us, they gave the detail, they cried for their missing son, daughter, son or brother like that or father, but a
atmosphere of fear was even prevalent even after 20 years of such genocide. Some of the members of the household, they refused to talk to us. They said, let us forget what happened. We are okay now. We don't want to go back to this dark age, and they shut the doors on our face. But in spite of these refusals, we met many people who came forward voluntarily and expressed their eyewitness and other information that they gathered about the genocide. On the 3 days, to equalize the political equation, Congress and CPIM, they closed their hands to finish their Naxalite opponents physically, annihilate them. There was total sponsorship and total patronage from the state. Few days back, with the upsurge of the Naxal movement, the then Prime Minister Mrs. Indira Gandhi told the media, "We'll continue this fight, the crusade, the holy war against this Naxalite movement to the physical annihilation and physical finish of the Naxalites." The main opponent party in the state at that time, the CPM, their General Secretary Sri Pramod Dasgupta told in a mass gathering why Naxals are not being killed by police firing. Is the rifle, the nozzles of the rifle of the police is capped with Nirod, a contraceptive, so that bullets are not coming out of this. Taking a clue from these political decisions, the bootleggers, the gundas, the mafias in every locality, mostly akin to the Jubo Congress, the Youth Congress, they jumped on the Naxalites and they butchered the people, the youth who were close to this Naxalite movement indiscriminately. On the other hand, police took hostage of these youth on slightest provocation or even without any provocation, took to the custody and killed them. They beat them to death, they shoot them in the custody, and they unleashed a white terror on them. On those days, the whole Kashipur Baranagar area was encircled by police and encircled also by the CPIM cadres, and the gundas of the Congress, the Youth Congress, they bounced on the Naxalite cadres, Naxalite members, or those who are sympathetic to the cause of the the peasants movement in Naxalbari. They torched the houses, took away their son, their brother from every hideout, killed them by pricking with bamboo rods, cut their throat, slit their abdomen open, shot in their stomach by one-shotter or country-made firearms, and they decorated the bodies by cutting open the stomach and taking out the intestine and taking it and as garlands around their throat, took them on the rickshaws and
beating the drums and blowing the bugles, they took procession to dump the bodies in the Ganges. Some of the Naxalite youth, they tried to swim across the Ganges or tried to go on the other side in country boats, but the boats were also attacked and they were shot. Till today, even after 50 years, the total list is not known. The name of the persons, the name of the students and youth who were killed, who were murdered by a fascist coup are not known. There is no comprehensive list, no case was registered, no FIR was launched. After extensive investigation and extensive trial, almost 20 years after the incidents, 20-25 years, we could gather the name of only 30 to 35 such people, but the actual number runs to 150 to 200, as the local people say. The bodies were dumped in a pyre and they were torched by spraying kerosene or petrol. The relatives of these unfortunate youth and students, they were afraid to come out of their house and come to the police station, as they already knew that all the opponent forces and also the police are hand in hand in killing the Naxalites. They even did not dare to find out, even after so many days, years, where their dears and nears, whether they are traceable or not traceable. They have just shut their mouth and they passed through an era of total darkness or blackout. Even today, there is no such record. How many people were killed? How many of them were torched? How many of them were thrown into Ganges? What are the name of these people? What are the name of these young, bright young persons who were killed in the mayhem? There is no record. There is no written record. There is no verbal record. Nothing. It has been selectively wiped out from our history. We published a book on our investigation. The name of the book is Rokte Lekha Itihash, the history written in blood, the unknown story of genocide of Kashipur and Baranagar. The book, small booklet, this was widely circulated amongst many people, and this is the only record available till date of these martyrs. During that time, some local newspapers like Dorpon and Jugantar, they published some small articles or reportings, but there was total ban on the press in publishing those reports at that time, and the editors of these papers were also personally threatened by the then Chief Minister and the then Information Minister. On this auspicious day of 30th August, when we remember all the people who has disappeared from the public, we will pray, we will work so that this type of barbarism do not occur in future, and no lap of mother is emptied by the state or non-state agency. Thank you. 1971 সালে 4-5 আগস্ট রাত্রির বেলায় এবং ভোরবেলায়
যে মানুষটিকে ধরা হয়েছিল রাতে এবং ভোরবেলায় কলকাতা ময়দানে নিয়ে গিয়ে এরিয়ান ক্লাবের সামনে যাকে গুলি করে হত্যা করা হয়, তারপর তার মুন্ডুটাকে নিয়ে পুলিশ উল্লাস করে, সমস্ত করা হয়েছিল কলকাতা পুলিশের নেতৃত্বে। তার নাম ছিল সরোজ দত্ত, যিনি সেই সময়কার CPI-ML দলের রাজ্য সম্পাদক ছিলেন, পত্রিকা চালাতেন এবং স্বনামধন্য কবি ছিলেন। সেই সময় এবং আজ পর্যন্ত প্রচুর মানুষ তার লেখা পড়ে উদ্দীপ্ত হন। সরকারের খাতায় যিনি আজও নিখোঁজ। হয়েছিল ঘটনাটি যখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়, তারপর বামফ্রন্টের জ্যোতি বসু অনেকগুলি কমিশন বসিয়েছেন দোষী পুলিশদের শাস্তি দেওয়ার জন্যে, কিন্তু সব তদন্ত কমিশনই ধামাচাপা দিয়েছেন ওই জ্যোতি বসু এবং তার দলের লোকেরা। এটাই দেখানোর সরোজ দত্ত তার যে বক্তব্য যাই বলুন না কেন, তার পক্ষে বা বিপক্ষে আপনি থাকুন বা না থাকুন, মানুষ হিসেবে তাকে হাপিস করে দেওয়া, এই যে পদ্ধতি চলেছে সেই পদ্ধতি আজও চলেছে, কংগ্রেস আমলে চলেছে, বামফ্রন্ট আমলে চলেছে, তৃণমূলের আমলেও চলেছে। সরোজ দত্ত সম্পর্কে ইতিমধ্যেই একাধিক বইপত্র লেখা হয়েছে। দিব্যেন্দু পালিতের অসম্ভব ভালো একটি উপন্যাস, তার উপরে সরোজ দত্তর উপর একটি চলচ্চিত্র প্রকাশিত হয়েছে। কিন্তু আমাদের মনে হয়েছে যে সরোজ দত্ত সম্পর্কে সব থেকে ভালো বলতে পারবেন তার সন্তান কুণাল দত্ত। সরোজদা এবং বেলাদির সন্তান কুণাল তার পিতার সম্পর্কে সেই সময় যা হয়েছিল সেটা তার নিজের মুখেই বলবে, আপনারা দয়া করে শুনুন। Friends, I am Kunal Datta, son of Saroj Datta. My father Saroj Datta was a poet, he was a journalist, he was a translator, and moreover, he was a great communist revolutionary. He started his journalism with the Amrito Bazar Patrika, a English daily. After completion his master degree in English from Calcutta University in 1939. Then after, in late 40s, it was during Tevaga movement or shortly after, Saroj Datta joined in CPI, Communist Party of India. He was appointed as the editor, a member of editorial board of Shadhinata Patrika without any party wages, and that time Shadhinata Patrika was a Bengali news daily. It was a party organ, and then and simultaneously
he was appointed as a editor in Porichoy Patrika. Porichoy Patrika was designed for the party intellectuals that time. Sarosh Datta was there a long time. At 1962, during Chinese War, Sarosh Datta was arrested with other leaders in PD Act, and he was released on 1964 when party was in trouble, and 1964 party was divided on some national and international issues, and new party CPM was formed. Sarosh Datta joined in CPM, was the founder member of the CPM. Then after 3 years, in 1967, Naxalbari movement was started, and CPM that time in power. CPM was the part of the government, of the state government. That time United Front government was there, and CPM naturally opposed the movement and tried to suppress it. But Sarosh Datta and few other leaders raised their voice strongly in support of the Naxalbari peasant movement. As a result, they were expelled from the party, and within 2 to 3 years, in 1969, a new party was formed in May 22, in April 22, 1969, the CPI-ML under the leadership of Chargumindar. That time, Sarosh Datta took a very important role. He was the Central Committee member at that time, and later he was appointed as a Secretary of the State Committee of West Bengal chapter. In 1971, 4th August, Sarosh Datta was captured by the Calcutta police from South Calcutta, 9B Raja Basanto Rai Road, Professor Devi Chatterjee's residence. He was taken to Lord Sinarut, the headquarters of the police that time, and from that night or from that moment, Sarosh Datta was fully disappeared and missing. That time no trace of Sarosh Datta, still no trace of Sarosh Datta. Sarosh Datta was missing from that day. Police and administration, government kept mum, fully mum on the issue of their arrest or Sarosh Datta's issue. They are kept mum fully. But we know what has happened there, what has happened with Sarosh Datta. He was lifted to Calcutta Moydan in late night
and there he was brutally killed and beheaded. So it is a example of serious state atrocity. That time we know there are many cases. Police took the Naxalite young boys from the hideout or from their family and shot them, and immediately shot them and thrown them out. So that time there are many cases of police atrocity. So still today I have not seen any initiative of inquiry or any official statement from the administration side, from the government side. This is. Thank you for all. আপনি কি চান এরকম হত্যা লিয়া চলুক? এইরকম ভাবে মানুষগুলো লোপাট হয়ে যাক? যদি আপনি বিরোধী হন, যদি আপনি আইনের শাসন চান, যদি আপনি মনে করেন ভারতীয় সংবিধানের যে অধিকারগুলো দেওয়া আছে মানুষদের প্রতি সেগুলো পালিত হোক, তাহলে এই যে রং বেরঙের সরকারগুলি যারা এই রকম ধরনের অন্যায় করে চলেছে দিনের পর দিন, এবং যেগুলো কোনোভাবেই শাস্তি হচ্ছে না, এবং এটা প্রমাণিত হচ্ছে যে এক সরকারের সঙ্গে আর এক সরকারের ভালো রকম মিল আছে, বাইরে তারা যতই বিরোধিতা করুক, শিখ হত্যা নিয়ে আজও বিচার হলো না। কাশ্মীরের হত্যা আজকে বিজেপি আমলে শুরু হয়নি, কংগ্রেস আমল থেকে চলছে, 1990 সাল থেকে বা তারও আগে থাকতে। ফলে এই যে নিয়ম বহির্ভূত কিন্তু নিয়মতান্ত্রিক পদ্ধতিগতভাবে যে হত্যা এবং লোপাট হচ্ছে, এইটার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য মাসুমের এই প্রচেষ্টা। শ্রোতা হিসেবে আমার বিনীত নিবেদন, আর দয়া করে চুপ করে থাকবেন না। আসুন আমরা একসাথে এই অন্যায়ের প্রতিবাদ করি, সেটাই হবে সবথেকে কার্যকরী উপায়। ধন্যবাদ। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। 8 জন মৃতদেহ আমার চেতনার পথ জুড়ে পড়ে আছে। আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি। 8 জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে ডাকে। আমি চিৎকার করে উঠি। আমাকে তারা ডাকছে অবেলায়, উদ্যানে, সকল সময়। আমি উন্মাদ হয়ে যাব, আত্মহত্যা করব, যা ইচ্ছে হয় তাই করব। ইস্তাহারের দেয়ালে, স্টেনসিলে কবিতা এখনই লেখার সময়। নিজের রক্ত, অশ্রু, হাড় দিয়ে কোলার্স পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায়। তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে, সন্ত্রাসের মুখোমুখি
হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুঁড়ে দেওয়া যায়। পয়েন্ট 38 ও যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায়। লকআপের পাথরহীন কক্ষে ময়না তদন্তের হ্যাজাক আলোকে কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক। বাংলাদেশের কবিরাও লোকার মতো প্রস্তুত থাকুক হত্যার শ্বাসরোধের, লাশ নিখোঁজ হওয়ার, মেশিন গানের গুলিতে সেলাই হয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুক। তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার গ্রামকে ঘিরে ফেলবার একান্ত দরকার। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না।